ঘটনা। ওয়েলকাম টু ভৌতিক ঘটনা। দেখতে দেখতে আমরা ভৌতিক ঘটনার 17 নম্বর এপিসোডে চলে এলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘটনা শুনতে থাকুন, কারণ আপনাদেরকে আজ যে দুটি ঘটনা শোনাতে চলেছি তা খুবই ভয়ঙ্কর হতে চলেছে। তাই আজকে প্রথম ঘটনাটি শুরু করবার আগে বলে রাখা ভালো, আমাদের ভৌতিক ঘটনা কোনো দর্শকদেরকে জোর করে না যে আমাদের ঘটনাটিকে সত্যি বলেই মেনে নিতে। আপনারা এটিকে এন্টারটেনমেন্ট হিসেবে শোনা যেতেই পারে। আজকে প্রথম ঘটনা, বাংলাদেশ থেকে এক বোন আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, নেহা। সো নেহা যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি সেইভাবেই ঘটনা বলে শোনাচ্ছি। ঘটনাটি আমার সাথেই ঘটেছিল। সময়টা তখন 2010 সাল, এপ্রিল মাস, ক্লাস 9-এ। হোস্টেলে তখন নতুন বলে তখন আমি কারোর সাথে কথা বলতাম না। বন্ধু ছিল না বিশেষ কোনো, তাই সবসময় একাই থাকতাম। দেরিতে হোস্টেলে ভর্তি হওয়াতে আমাকে থাকতে হতো বড় দিদিদের রুমে। রাতের খাবার খেয়ে এসে গল্প লিখতে বসতাম। সময় তখন প্রায় 10:30। রুমে তখন কেউ ছিল না। হঠাৎ করে লাইন চলে গেল। যেহেতু মেয়েদের হোস্টেল, তাই রুমে ফোন রাখা একেবারে নিষিদ্ধ। তাই আমি হাতে পেন নিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসলাম অন্ধকারের মধ্যে। আর তখনই হঠাৎ করে ঠান্ডা বাতাস অনুভব করলাম এবং আমার মনে হলো আমার পিছন থেকে খুব জোরে কেউ টেনে নিয়ে দেয়ালের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হলো। আমি যতই ছাড়ানোর চেষ্টা করি না কেন, মনে হচ্ছে কেউ যেন আমাকে ধরে দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখন আমি খুব জোরে চিৎকার করে উঠলাম। এইরকমভাবে মিনিট 7 চলার পর আমি অচেতন হয়ে পড়ি। আমার পাশের বেডে থাকা নন্দী দিদি তখন ঘরে এসে আমার মাথায় জল দিলে কিছুক্ষণ আমাকে বাতাস করলো। আমার জ্ঞান আসার পর আমি আর কাউকেই আর কিছু বলতে পারলাম না। কিন্তু ঘটনা এইখানেই শেষ হলো না। ঘটনা সবেমাত্র শুরু হলো এইখান থেকে। যেহেতু রামকৃষ্ণ মিশন ছিল, তাই সবাইকে ভোর 4টার সময় প্রেতে যেতে হতো। তাই ঘটনার ঠিক 2 দিন পরে আমি ভোরে ঘুম থেকে ওঠার পরে প্রেতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, ততক্ষণে রুম থেকে সবাই বেরিয়ে গেছে। বাইরে তখন সূর্যের আলো ফোটেনি, তাই রুমের লাইটটা জ্বালিয়ে রেখে যেই বেরোতে যাব ঠিক তখনই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। তখন আমি আমার সমস্ত শক্তি দিয়েও দরজাটা খুলতে পারছি না। তখন আমার প্রায় শ্বাস বন্ধ হয়ে যাবে করছে। তখনই আমার রুমের লাইটটা আপনা আপনি জ্বলতে নিভতে শুরু করলো। তখন আমি একদম ছিটকে মেঝেতে এসে পড়লাম। যেন তখন মনে হলো খুব জোরে আমার পেটে লাথি মেরে কেউ ফেলে দিল মেঝেতে। তারপরেই আমার চোখ পড়ল ওই দেয়ালটার দিকে। দেয়ালের চারিদিকে রক্ত দিয়ে লেখা, আমাকে সাহায্য করো, আমার বন্ধু আবলিস। আর চারিদিকে ছোট ছোট কাগজের টুকরো পড়ে আছে মেঝেতে। তাতে ওই একই কথা লেগে আছে, আমাকে সাহায্য করো, আমার বন্ধু আবলিস। এইসব দেখে আমি যেন আমার নিজের মধ্যে আর নেই। হাজার চেষ্টা করেও চিৎকার করতে পারছি না। আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমার শরীরে শীতল হয়ে গেছে। কিছুক্ষণ পর প্রে শেষ হওয়ার বেল বাজলো এবং সবাই রুমে চলে এলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবাই রুমে আসার পর কোথাও কিছু দেখতে পেল না। দেয়ালে কোনো রক্তের দাগ আর না কোনো কাগজের টুকরো। পরে আমি দিদিদের কাছে ঘটনাটি বললাম এবং তাদের কাছ থেকে জানতে পারলাম কিছু বছর আগে হোস্টেলের এক কর্মচারী ছিলেন। তিনি কোনো বাচ্চাকে পছন্দ করতেন না। দুর্ভাগ্যবশত একটা বাচ্চা মেয়ে অসুস্থ হয়েছিল এক সময়। সে কান্নাকাটি করত আর তাতেই কর্মচারী রেগে গিয়ে বাচ্চা মেয়েটিকে মেরে ফেলে।
ও তাকে মেরে ছাদের জলের ট্যাঙ্কির মধ্যে পুরে দেয়। অবশ্য পুলিশ কেস হয়েছিল পরে, কিন্তু পরে পুলিশকে টাকা পয়সা দিয়ে কেসটা তুলে নেওয়া হয়। কিন্তু আমার সাথে এই ঘটনা ঘটে যাবার পরে যতদিন হোস্টেলে ছিলাম ততদিন আমি আর একা থাকিনি, আর কখনো এই ঘটনা নিয়ে বিশেষ কাউকে আর বলিনি। আজ তোমাকে বললাম। তোমার সমস্ত ভিডিও আমি দেখি ও শুনি, ও তোমার বলা ঘটনাগুলো খুবই ভালো লাগে। এরই সাথে আমরা প্রথম ঘটনা শেষ করলাম। কেমন লাগলো বলো আজকের এই প্রথম ঘটনা? আপনারা কমেন্ট করে জানাবেন প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো। এই ঘটনাটি ছিল নেহার সাথে ঘটে যাওয়া ঘটনা। তারই সঙ্গে বলে রাখি আপনারা ঘটনা পাঠাবেন কি করে। ও এরই পাশাপাশি বলে রাখি আপনারা অনেকেই আমাদের ঘটনা শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইন্টারেস্টিং ঘটনা শোনার জন্য। তো আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি। তো অনেক কথা বললাম, আজকে ভৌতিক ঘটনার 17 নম্বর এপিসোড এখানেই শেষ নয়। দ্বিতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম স্নেহা বিশ্বাস। স্নেহা যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমিও সেইভাবে ঘটনাটি বলে শোনাচ্ছি। হ্যালো সোমনাথ দা, তুমি কেমন আছো? ভালো আছি, আমি স্নেহা, বাংলাদেশ থেকে বলছি। আমি তোমার চ্যানেলে একজন নিয়মিত শ্রোতা। আমি এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তারপর সোজা চলে গেছি মামার বাড়ি বেড়াতে। তো মামার বাড়িতে গিয়ে এক সমবয়সীর সাথে আমার পরিচয় হয়। ঘটনাটি তার মুখ থেকে শুনেছি। ঘটনাটি ঘটে তার এক ভাইয়ের সাথে। তার ভাইয়ের নাম নিলয়। তার ভাই আনুমানিক 2017 সালের দিকে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে চলে যায়। তার মা বাবা সহ গ্রামের বাড়িতে বলতে গেলে তার দাদু ছিলেন একা, কিন্তু তার পায়ের রোগ থাকার কারণে সে মারা যান। তাই 2017 থেকে নেহার ভাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। 2019 সালে তার ভাই দেশে ফিরে তিনি দীর্ঘদিন বাইরে থাকার পর বাড়ির প্রতি কেমন যেন মায়া পড়ে যায়। নিলয়ের বাড়ি ছিল চিত্রকলার হাউস এলাকায়। নিলয় প্রথমে মালদা এসে এবং সন্ধ্যার পর বাসে করে চিতকোনায় চলে আসে। বাড়ি ফিরে আসার প্রায় 1 ঘন্টা পর যখন সে খেয়ে দিয়ে শুতে যাবে তখনই দরজায় কেউ টোকা দিল। নিলয় দরজা খুলে দেখে তার ছোটবেলার বন্ধু আকাশ। আকাশ বলল, গ্রাম তো এলি আর আমার বাড়িতে গেলি না? তুমি আমার বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে পারছিস না যে আমি কেমন আছি, কোথায় আছি? নিলয় বলল, আরে আজকেই এসেছি, তাই আজকে টাইম পাইনি, তাই কালকে তোর বাড়ি যেতাম, আর এমনিতেই তো তোর কোনো খোঁজ খবর নেই। আকাশ বলল, জানিস তো রাতের বেলা হাওরের কাছে বসে জলের শব্দ শুনতে শুনতে কত ভালো লাগে। চল না ওখানে গিয়ে দুজনে একটু ঘুরে আসি। নিলয় বলল, ঠিক আছে চল। ওরা দুইজনে একটা বিশাল মাঠ পেরিয়ে হাউসের জলের পাশে এসে বসল। তখন হঠাৎ করে আকাশ বলল, জানিস তো তোর সাথে দেখা করার খুব আমার ইচ্ছে ছিল আমার বোনের বিয়েতে। শেষ করে নিলয় বলল, কিন্তু কি? তখন আকাশ বলল, এই হাওর আমাকে কেড়ে নিয়েছে, আমাকে আর আমার একমাত্র বোনটাকে। ও ওর শ্বশুর বাড়ি পর্যন্ত যেতে পারলো না জানিস। কিন্তু তোকে দেখার খুব ইচ্ছে ছিল আমার। আজ আমার সেই ইচ্ছে পূরণ হলো, কারণ তুই আমার ছোটবেলাকার বন্ধু। এইসব কথা শুনতে শুনতে আকাশের অবস্থা পুরোটাই খারাপ হয়। তখন শরীর থেকে ঘাম যেন বেরিয়ে চলেছে। আকাশের মন তখন বলছে, মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছে। এ আবার কেমন কথা? এই হাওর নদী আমাকে কেড়ে নিয়েছে, আমার বোন শ্বশুরবাড়ি পর্যন্ত যেতে পারেনি, দেখার ইচ্ছা ছিল, এগুলো কেমন কথা? তখন রীতিমতো নিলয় ভয় পেতে পেতে আকাশের দিকে তাকালো।
ওর চোখ গেল আকাশের ঠিক মুখের ওপর। নিলয়ের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। নিলয় দেখছে তার বন্ধু আকাশের চেহারা যেন অনেক দিন জলে ডুবে থাকলে যেমন হয় ঠিক তেমন ফ্যাকাশে একটা মুখ। তখন নিলয় হঠাৎ করে নদীর দিকে তাকালো এবং মুখ ঘুরে যখন আকাশের দিকে তাকালো তখন নিলয় যা দেখল তখন আকাশ আর তার পাশে বসে নেই। এমন সময় আবার নিলয় হাওরের জলের দিকে তাকালো এবং তাকিয়ে সে রীতিমতো থমকে গেল। নিলয় নদীর জলের দিকে তাকিয়ে দেখল ভেলায় চড়ে লাশের পর লাশ ভেসে যাচ্ছে। নিলয়ের তখন ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। ঠিক তখন নিলয় শুনতে পায় একটা মেয়েলি গলা। মেয়েলি কান্নাটা আসছে ঠিক পেছন থেকে, নদীর একদম ধারে। নিলয় তাকিয়ে দেখল কনে সাজে লাল পোশাক পরা একজন মেয়ে উল্টো দিকে উবু হয়ে বসে কান্না করছে এবং লাশগুলোর দিকে তাকিয়ে আছে নিলয়। তা দেখে বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। তখন নিলয় দৌড় দেয় তার বাড়ির দিকে এবং বাড়ির দিকে দৌড়ে গিয়ে কোনো রকমে দরজা খুলে হাঁপাতে হাঁপাতে ঘরের ভিতর ঢুকে যায় এবং তারপরে সে প্রায় রীতিমতো ভয় পেয়ে যায়। ও ভয় পেতে পেতে সে তার ঘরের মধ্যে থাকা টর্চ লাইটটা নিতে যাবে, সেই সময় তার ঘরের লাইনটা চলে গেল ও সে আরও রীতিমতো ভয় পেতে থাকে। তখন চাঁদের আলোতে সে দেখতে পায় আকাশ ও সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। সে প্রায় তখন দিশেহারা হয়ে এদিক ওদিকে ছুটতে থাকে ও তার পিছন পিছন আকাশ ও সেই মেয়েটি ঘুরতে থাকে। সে দেখে দুইজন তাকে সেই নদীর ধারে নিয়ে চলে আসে। তখন নিলয় দেখেছে নদীর জল আর নীল নয়, নদীর জল তখন লাল রক্তের মতো হয়ে গেছে ও সে লাল রক্তের উপর দিয়ে ভেলায় চড়ে লাশগুলি বয়ে চলেছে। তখন নিলয় জোর করে চিৎকার করে ভয়ে অজ্ঞান হয়ে যায়। নিলয়ের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে এক হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে গ্রামের লোকজনেরা নদীর ধারে পড়ে থাকতে দেখে অজ্ঞান অবস্থায়। তাকে হাসপাতালে ভর্তি করে ও পরে নিলয় গ্রামের লোকজনের মুখে শোনে যে আকাশকে মেরে ওই নদীর জলে ভেলায় করে ভাসিয়ে দিয়েছিল ও আকাশের প্রেমিকা আত্মহত্যা করে ওই নদীর জলে পড়ে থাকতে দেখেছিল গ্রামের লোকেরা। গ্রামের লোকেরা আজও রাত্রিতে মাঝে মধ্যে নদীর ধারে ওদের দুইজনকে ঘুরতে দেখতে পায়। তো বলুন, কি অদ্ভুত ঘটনা! তো আপনাদেরকে কেমন লাগলো এই দুটি ঘটনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভয়ানক ঘটনা শোনার জন্য। ও পরের দুটি ঘটনা আরও ভয়ানক হতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ঘটনা এইখানেই শেষ করলাম। আমাদের পরের এপিসোড আসা অবধি আপনারা খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভৌতিক ঘটনার পক্ষ থেকে জানাই গুড নাইট, শুভরাত্রি।